পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অমৃতপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে জসিমবাবু নামে একটি কৃষক বাস করত। একদিন কৃষকের বউ রান্না করছিল। এ সময় তার স্ত্রী তার মেয়েকে ডাক দিল, মা, এদিকে একটু শোন তো, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করতো। আমি যেতে পারবো না, রান্নাঘরে অনেক তাপ, আমার তো কি সমস্যা হবে, আমার চেহারা একদম নষ্ট হয়ে যাবে। মা, তুমি আমাকে রান্নাঘরে ডেকো না তো। আমার মেয়েটা সব সময় সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে তো একটু সাহায্য করতে পারি নাকি? না, সব সময় তার রূপ নিয়ে সে পড়ে থাকবে। এমন মেয়ে সংসারে থাকলে আমার কি কিছু করতে হয়? পারু, এই পারু, এদিকে আয়। আহা মা, তুমি সব সময় আমাকে পারু পারু বলে কেন রাখো বলো তো? আমার দাদিমা আমার এত সুন্দর নাম দিয়েছে, পারুল। আর তুমি তুমি সব সময় আমাকে পারু পারু বলে ডাকো। তোমার জন্য আমার নামটা একদম বদনাম হয়ে যাচ্ছে। আমি তো তোকে ডাকি আদর করে, এতে রাগের কি আছে রে মা? তোমার জন্য পাড়ার সবাই আমাকে পারু বলে ডাকা শুরু করেছে। তোমার জন্য আমার নামটা একদম বদনাম হয়ে যাচ্ছে মা। পাগলি মেয়ে একটা, তোকে যারা এ নামে ডাকে তারা যে তোকে অনেক ভালোবাসে মা। এ নামে ডাকলে কি ক্ষতি আছে বল? ভালোই তো লাগে, কত সুন্দর একটা নাম, পারু। এ নামে তুমি আমাকে আর ডাকবে না মা, আমার এই নামটা কিন্তু একদম ভালো লাগে না। তুমি আমাকে এ নামে আর ডাকবে না, ব্যাস। আমি চলে গেলাম রান্নাঘর থেকে, আমার ত্বকটা একদম পুড়ে যাচ্ছে, থাকো। এই কথা বলে পারুল তার রুমে চলে যায়। পারুল আয়নাতে মুখ দেখে বলে, হায় রে, আমার মুখে এসব কি হয়েছে? পিম্পল বের হয়েছে দেখছি। আমার গরিব ঘরে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, আমার কপালটাই খারাপ। কেন যে গরিব ঘরে আমার জন্মটা হলো কে জানে। তখন জসিমবাবু তার মেয়েকে ডাক দিয়ে বলল, কিরে মা পারুল, এদিকে আয়। তোর মা কখন থেকে ভাত বেড়ে বসে আছে, একসাথে সবাই মিলে খেয়ে নেই। পারুল, মা ভাত যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আয় মা। বাবা, আমাকে তুমি আর ডেকো না তো, আমার খেতে একদম ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমাকে আর বিরক্ত করো না। মারে, তুই না খেলে কিন্তু আমরাও খাবো না। তুই তো জানিস সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। আয় মা, একসাথে খেয়ে নি। এমন কেন করিস বলতো? আমি তোমাকে বলেছিলাম আমার মুখের ক্রিম শেষ হয়ে গেছে, দেখো তো আমার মুখে কত ব্রণ বের হয়েছে। বাজার থেকে ক্রিম আনতে বলেছিলাম, তুমি তো আমাকে এনেই দাওনি বাবা। তোমরা আমাকে একদমই ভালোবাসো না। এমন কথা বলে না মা, আমার মুখেও তো অনেক রকমের অনেক কিছু ওঠে। কই, আমি তো কোনো ক্রিম লাগাই না রে, এমনিতে সবটা ভালো হয়ে যায়। বাবা, তুমি আর আমি কি এক নাকি বলো তো? কালকে তুমি বাজার থেকে ক্রিম না এনে দিলে আমি কিন্তু ওর ভাতই খাবো না। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুই আর জেদ করিস না। আমি তোকে আগে কালকে ক্রিমই কিনে দেব। এবার তুই খেতে আয় মা। মা, তুমি কি সব ঘাস পাতা রান্না করেছো বলো তো? ঘরে কি মাছ মাংস কোনো কিছু নেই? ভালো মন্দ একটু রান্না করতে পারো না? মা রে, তুই এসব কি বলছিস বলতো? এটা কচু শাক ঘন্ট, খেয়ে দেখ কত স্বাদ। তুই তো এটা অনেক পছন্দ করতি, এখন কেন এই কথা বলছিস বলতো? এসব আমার ঘাসলতা পাতা খেতে একদমই ভালো লাগে না, তুমি খাও কচু ঘন্ট, এসব আমি খাবো না। আমি চলে গেলাম। না না মা, যাস না, তুই দাঁড়া। কি গো গিন্নি, তুমি আবার এখানে বসে আছো কেন? তুমি যাও তো যাও, মেয়েটার জন্য একটি ডিম ভাজি করে এনে দাও। এরপর রহিমা তার মেয়ের জন্য একটি ডিম ভাজতে চলে গেল। এই নে মা, ডিম ভাজি হয়ে গেছে, এবার অন্তত খেয়ে নে। গরম গরম ভাতের সাথে ডিম ভাজি খেতে খুব ভালো লাগবে। জমিদার বাবু একদিন পুরোহিতকে ডাকলো। আরে আরে পুরোহিত মশাই, আমার ছেলের জন্য কি পাত্রী দেখা হলো? হ্যাঁ বাবু, একটি মেয়ে আছে, অনেক বড় লোক, কিন্তু চেহারা তো ভালো না। আর একটি গরিব ঘরের মেয়ে আছে, চেহারা কিন্তু দেখতে খুব সুন্দর। না না, মেয়ে খারাপ হলে একদমই চলবে না। আমার একমাত্র ছেলেকে বিয়ে দেব, মেয়ের চেহারা 100 হওয়া লাগবে। তাহলে যে বাবু, মেয়ের বাবার অর্থ সামর্থ্য অনেক কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব না হয় পরে দেখা যাবে। আগে বলো, কবে মেয়ে দেখতে যাব? আগে দিন তারিখ ঠিক করো। আচ্ছা, তা তো ঠিকই আছে জমিদার বাবু, আমি মেয়ের বাবার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে আপনাকে জানাবো। কেমন? এবার তাহলে আমি চলি। আরে আরে, এ আবার কেমন কথা? এত সুসংবাদ খবর নিয়ে আসলে না খেয়ে কি না চলে যাবে? অন্তত কিছু খেয়ে যাও বাপু, বাসার ভেতরে এসে কয় মুঠো খেয়ে যাও। না না ভাই, আজকে আমার সময় নেই,
ওই পাড়াতে যেতে হবে, আরেকটা মেয়ে দেখার আছে। মেয়েটা দেখেই বিয়ের দিন তারিখ আবার ঠিক করতে হবে। আমি আজকে আসি ভাই। আচ্ছা, তা ভাই বলি কি, এই টাকাগুলো তুমি রেখে দাও, পথে না হয় চা পান কিছু খেয়ে নিও। এসবের আবার কি দরকার কি বলুন তো? টাকাগুলো দিন। আমার দাদিমা বলতো, হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। তাহলে তো আমাকে এবার আসতেই হচ্ছে, কেমন? এ বলে পুরোহিত মশাই ওখান থেকে চলে যায়। আর কয়েকদিন পরেই জমিদার বাবু পারুলদের বাসায় এসে পারুলকে দেখে বলে, আরে বাহ, মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, রূপে গুণে কোথাও কমতি নেই। কি বলো বাবা? বা, মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, রূপে গুণে কোথাও কমতি নেই। কি বলো তাজের বাবা? তুমি একদম ঠিক কথাই বলেছো। কি রে তাজ, তোর কি এই মেয়েটা পছন্দ হয়েছে? আমি আর কি বলবো, তোমরা যা বলবে তাই হবে। চলো চলো মর্জিনা, চলো। আমার ছেলের মনে হয় এই মেয়েটাকে একদম পছন্দ হয়নি। তাহলে চলো এবারে আমরা উঠি। না না বাবা, আসলে এমনটা নয়, মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। তখন জমিদার বাবু হেসে বলে, আমার ছেলের কাণ্ড দেখো, হা হা হা। আচ্ছা, তো দিন তারিখ এবার ঠিক করা যাক। মুরব্বীরা বলে শুভ কাজে নাকি দেরি করতে নেই। তাহলে আগে দেনা পাওনার হিসাবটা মিটিয়ে নাও। এসবের আবার কি দরকার কি গিন্নি? আমাদের তো কোনো কিছুর অভাব নেই। সে তার মেয়েকে যেটুকু পারে সেটুকুই না হয় দেবে। তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। তা তো হবে না, সমাজে তো আমাদের মর্যাদা আছে নাকি? যখন মানুষ বলবে তোমার ছেলেকে মেয়ের বাড়ি থেকে কি দিল, তখন আবার আমরা কি বলবো? তার থেকে ভালো, তার থেকে পাকা কথাটা সেরে নেওয়াই উচিত। বুঝতে পেরেছো? আচ্ছা ভাই, তো আপনারাই বলুন, আপনারা আপনার মেয়েকে কি দেবেন? আসলে আমাদের একমাত্র মেয়ে, আমরা সর্বোচ্চ উজাড় করে দেব। তেমন কিছুই না, শুধু মেয়ের ঘরের জিনিসপাতিগুলো আর 10 লক্ষ টাকা, আর তার সাথে একটা বাইক দিলেই হবে। আচ্ছা, আমরা সবকিছু দিয়ে দেব। তো দিন তারিখ ঠিক করুন। কিন্তু আহা গিন্নি, দেখছো না তুমি আমি কথা বলছি, দয়া করে তুমি চুপ করো। তাহলে আর কি, আগামী শুক্রবার দিন তারিখ ঠিক করা যাক। তোমরা সবাই আবার কি বলো? আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেটা করবেন সেটাতে আমরা রাজি আছি। আচ্ছা, আসুন তাহলে, সাবধানে যাবেন। তুমি যে ওদেরকে হুট করে বললে এত কিছু দেবে, কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পাবে শুনি? এটা কি তুমি একবারও ভেবে দেখেছো? আহা গিন্নি, তুমি এত কিছু ভেবো না তো, সবটাই জোগাড় হয়ে যাবে। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। আরে আরে ভাই, আপনি তো আমাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন, এখন তাহলে 2 লক্ষ টাকা কেন দিচ্ছেন? আপনার জমিতে তো অনেক পুকুর, এই পুকুর ভরাট করতে আবার অনেক টাকা লেগে যাবে। আপনার জমিটা এত টাকা দিয়ে কিনে আমি তো বেকায়দায় পড়ে গেছি। আপনার জমিটা আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি আমাকে আর 2 লক্ষ টাকা দিন। তার পাশে একটা জমি আছে, ওই জমিটাও আপনি নিয়ে নিন। ওই জমিতে অনেক ফসল ফলে। এভাবেই জসিমবাবু তার মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে। হ্যাঁ গো, কেবল তো শুধু আসল টাকাগুলো হলো, এখন মেয়ের ঘরের জিনিস আর ছেলের একটা গাড়ি, এগুলো কোথায় পাবে তুমি? দরকার হলে এই বাড়িটা আমি বেচে দেব। বাবা, তুমি এসব কি বলছো কি? এখন আমার জন্য বাড়িটা বেচে দেবে? তোমরা কি পাগল হয়ে গেছো? আমার জন্য তোমরা সবকিছু বেচে দিলে তোমরা থাকবে কোথায় শুনি? মারে, আমরা আর কয়দিনই বা বেঁচে থাকবো বলতো? তুই সুখে শান্তিতে থাকলে তো আমরাও খুশি রে। বাবা, তোমরা আমাকে এত ভালোবাসো, আমি এতদিন তোমাদের অনেক ভুল বুঝেছিলাম বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া আমি এই বিয়ে করব না। যারা বিয়ের জন্য এত টাকা দেনা পাওনা চায়, তারা কখনোই আমাকে সুখে রাখতে পারবে না বাবা। মারে, তুই কোনো টেনশন করিস না, আমরা টাকার ব্যবস্থা ঠিক করে ফেলবো। আর তাছাড়া তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি রে মা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কেমন? হ্যালো বন্ধুরা, আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।